হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি গাজীপুর থেকে বলছি। এর আগে আমি আরো দুটো ঘটনা আপনাকে পাঠিয়েছিলাম, তো আপনি দুটো ঘটনাই বোর্ডটুকু শেয়ার করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে ঘটনাটি শেয়ার করব, এটা আমার শেয়ার করা 3 নম্বর ঘটনা। তো আমি গত দুই ঘটনায় আমার নাম শেয়ার, তো এইটাতেও আমি আমার নাম শেয়ার করতেছি না। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব ওটি আসলে ডাবল ব্ল্যাক ম্যাজিক এবং একটি পেঁয়াজ ক্লিনিকের ঘটনা। ঘটনাটি আমার দাদুর মুখ থেকে শোনা। আমার দাদু আসলে কয়েক বছর আগে মারা গেছেন, তো তিনি মারা যাওয়ার আগে আমাকে এই ঘটনাটি, তো আজকে আমি সেই ঘটনাটি শেয়ার করতেছি। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, পাশেই আছে শ্মশান, এর পাশে আছে ঘন জঙ্গল, আর অপর দিকে আছে বিল। বিলের মাঝখানে আছে একটি তেঁতুল গাছ। তেঁতুল গাছটিকে ঘিরে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে, এগুলো আমি নেক্সট টাইম পাঠাবো। এখন এখানে আসার কারণটা হলো, আমার বাসায় আশেপাশে অনেক লোক, তো ওইখানে আসলে রেকর্ডিং করার মতো পজিশন নেই, যে কারণে এই নির্জন জায়গায় আসতে হলো। তো রাসেল ভাই, আমি কথা বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি যে এলাকায় থাকি এটা পুরোটাই হিন্দু অধিষ্ঠিত এলাকা, আর আমার এই এলাকার বাহিরে যেগুলো আছে ওগুলা মুসলিম এলাকা সবগুলোই। তো আজকে যে ঘটনাটি শেয়ার করব ওই মুসলিম বাড়ির ঘটনাই। ওইখানে আবুল মিয়া এবং সুরুজ মিয়া নামের দুই ভাই ছিলেন। সুরুজ মিয়ার কোনো সন্তানাদি ছিল না, তিনি বিয়ের 10 বছরেও কোনো সন্তান হয় নাই। আর অপরদিকে আছে আবুল মিয়া, ওনার তিনটি ছেলে ছিল। তো সুরুজ মিয়া অনেক ধরনের ট্রিটমেন্ট করেছেন, যেমন কবিরাজ দেখিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, আসলে কোনোভাবেই কোনো কাজ হয় নাই। তো তিনি একজন ভালো তান্ত্রিকের খোঁজ পান, তারপর তিনি ওইখানে যান। ওইখানে যাওয়ার পরে সকল ঘটনা তিনি ওই তান্ত্রিকের কাছকে শেয়ার করেন। তো তান্ত্রিক সব বুঝে শুনে বলেন যে একটা পথ আছে আপনার সন্তান হওয়ার জন্য, ওটা জিন দ্বারা কাজটা করতে হবে, আর এটাকে সাধারণত ব্ল্যাক ম্যাজিক বলা হয়। তো ওই কাজটা করতে পারলে আপনার সন্তান হবে, এতটুকু ভরসা তিনি দিয়ে দিলেন। তো তিনি বললেন যে আপনাকে প্রথম বাজারে গিয়ে সামনে যে ফলটা দেখতে পারবেন, ওই ফলটা কোনো দর দাম না করে, দাম জিজ্ঞেস করবেন, টাকা দিয়ে ফলটা নিয়ে আসবেন। আর আপনাকে বিয়ের আগে মারা গেছেন এরকম কোনো কবর থেকে কবরের এক মুঠো মাটি নিয়ে আসতে হবে। তিনি তাই করলেন। বিয়ের আগে মারা যাওয়া লোকের কবর খুঁজে বের করলেন, আর তিনি বাজারে গেলেন, হাটে যাওয়ার পরে তিনি যে ফলটা প্রথম দেখতে পেলেন দোকানে, তিনি ওটাই এক দরে কিনে নিয়ে আসলেন। এবং উনি যে সমস্ত সরঞ্জাম চেয়েছিল তান্ত্রিক, তিনি এগুলো নিয়ে ওই তান্ত্রিকের কাছে দিয়ে আসলেন। তো তান্ত্রিককে দিয়ে আসার পর তান্ত্রিক তার কার্যকলাপ করলো। কার্যকলাপ শেষ করে তিনি একটা তাবিজ দিলেন, বললেন যে এটা আপনার ওয়াইফের বা হাতে বেঁধে রাখবেন, আর যে ফলটা আপনাকে দিচ্ছি এই ফলটা আপনাকে আপনার স্ত্রীকে খাইয়ে দেবেন। এবং তিনি তাই করলেন। খাইয়ে দেওয়ার পর 3 মাস পর তিনি বুঝতে পারলেন যে ওনার ওয়াইফ সন্তান সম্ভবা। তো তিনি ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার চেক আপ করলেন। চেক আপ করার পর তিনি ডাক্তার রিপোর্ট আসলো যে হ্যাঁ, তিনি সত্যি সন্তান সম্ভবা। তো ওনার এই কথা শুনে এলাকার মহল্লার সবাই অনেক খুশি, কারণ এতদিন পর ওদের বাড়িতে একজন সন্তান আসছে, সবাই খুশি। কিন্তু তার ছোট ভাই আবুল মিয়া মোটেও খুশি হন নাই। উনার
খুশি না হওয়ার পিছনে কারণ ছিল একটাই, কারণ তাদের দুই ভাইয়ের অর্থ সম্পদ ছিল অনেক বিশাল। বিশেষ করে সুরুজ মিয়ার ছিল অগাধ সম্পত্তি। তার ছোট ভাই আবুল মিয়া চিন্তা করেছিল যে ওনার বড় ভাইয়ের যদি কোনো সন্তান আদি না হয় তাহলে ওনার বিষয় সম্পত্তি সব তার নামই থেকে যাবে। তো যখন তিনি সন্তান হওয়ার খোঁজটা পেলেন, আসলে তিনি মোটেও খুশি হতে পারেন নাই। তাই বলে তিনি আসলে এরকম নির্দিষ্ট কাজ করবেন এটা আসলে ভাবার মতো না। তো ঘটনা শুনুন, বুঝতে পারবেন। গরমের সিজন, মা এবং ছেলে বিছানায় শুয়ে আছে, পাখা চলছে, নিস্তব্ধ এলাকা, গরমের দুপুরে। তো কেউ একজন বারান্দায় এসে ডাক দিল, বলল যে বাড়িতে কেউ আছেন? তো তিনি, ওনার ওয়াইফ বাসা থেকে বের হলেন। বের হয়ে দেখলেন যে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, মুখে দাড়ি, সাদা দাড়ি, সাদা চুল, এবং ঘাড়ের চুলগুলো লম্বা ছিল, আর মাথায় একটি টুপি ছিল সাদা, আর পরনের যে ড্রেসগুলো ছিল ওগুলো একদম সাদা। কিন্তু তিনি আসার পর অত্যন্ত সুন্দর একটা স্মেল বের হলো। তিনি স্মেলটা যখন তার নাকে গেল, তিনি এত সুন্দর স্মেল কোথা থেকে আসলো বুঝতে পারেন না। যাই হোক, তিনি দেখে বুঝতে পারলেন উনি একজন ভিক্ষুক। উনি ওনার কাছ থেকে, ভিক্ষুকটা ওনার কাছ থেকে চাল ছিল, মানে কিছু ভিক্ষা হিসেবে কিছু জিনিস চাইলো। তো তিনি ভিক্ষা হিসেবে ঘরে থেকে কিছু চাউল, আর আমাদের ওই দিকের একটা নিয়ম ছিল যে আসলে খালি চাউল কাউকে দেওয়া হতো না। চাউলের সাথে হয়তো বা দেখা যেত একটা আলু, একটা পেঁয়াজ, অথবা একটা কাঁচামরিচ, বা 5 টাকা বা 1 টাকার পয়সা, এরকম দেওয়া হতো। তো এভাবে তিনি, ঘরে পেঁয়াজ ছিল, তিনি চাউলের উপর একটা পেঁয়াজ রেখে ওই ভিক্ষুকের সামনে নিয়ে দিয়ে আসলেন। তো ভিক্ষুকটা সুন্দর করে হাতে প্রথমে পেঁয়াজটা নিল, দ্বিতীয়ত চালগুলো সব ঝুলাই পড়ল, এবং পেঁয়াজটা হাতে নেওয়ার পর পেঁয়াজটা ছুড়লে তার মুখে দিয়ে হাম 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 করে খেতে শুরু করলো। তো যখন পেঁয়াজটা খেতে শুরু করলো, ওই সুরজ মিয়ার ওয়াইফ, তিনি আসলে দেখতে লাগলেন উনি আসলে কিভাবে পেঁয়াজটা চিবিয়ে খাচ্ছে। সাথে সাথে মুখে 2 পাক দিয়ে টক বকে তাজা রক্ত বেরিয়ে আসলো। তো তিনি দেখে ভয় পেয়ে গেলেন। যে তিনি তারপর জিজ্ঞেস করলেন যে আসলে আপনার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন, কি হয়েছে? তো তিনি বললেন যে তিনি বলতে যে যিনি ভিক্ষুক ছিলেন তিনি বললেন যে আমি পেঁয়াজ খাচ্ছি না, খাচ্ছি তোর ছেলের মাথা। এটা শোনার পরে তিনি চিৎকার দিয়ে ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে তিনি যা দেখলেন, আসলে কোনো মাই আসলে ছেলের এই দৃশ্য কখনোই দেখতে যাবে না। তিনি দেখলেন যে তার ছেলের মাথা অর্ধেকটা কিছু একটা হিংস্র পশু যেন চিবিয়ে খেয়ে ফেলেছে, এরকম অবস্থা ছিল। এবং তার ছেলের মাথা অর্ধেক ছিল, অর্ধেক নাই। তো এরপরে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। ওনার চিৎকার শুনে আশেপাশে পাড়া প্রতিবেশের লোক, ওরা সবাই দৌড়ে আসলো। দৌড়ে এসে সবাই একই অবস্থা দেখতে পেল যে বাচ্চা ছেলেটির মাথা অর্ধেকটা আছে, অর্ধেকটা নাই, আর মনে হচ্ছে যেন কোনো একটা হিংস্র পশু ওটা চিবিয়ে খেয়ে ফেলেছে। তো চিৎকার দিয়ে যখন ওরা আসছিল, ওরা আসলে কাউকে দেখতে পায় নাই, কোনো ফকির, সাধু বাবা বা ভিক্ষু কাউকে দেখতে পায় নাই। তো ওনাদের বাসার গেট ছিল একটাই। তো এত তাড়াতাড়ি কিভাবে সেটা উদা হয়ে গেল, ওটা আসলে ওরা কেউই বলতে পারে না। তো ওরা যারা আসলো তারা বলে যে আসলে আমরা কেউ ওটা দেখি নাই, এরকম কিছু কোনো ভিক্ষুকে বেরিয়ে যেতে। তো যতটুকু জানা যায় ওটা জিন ছিল, আসলে ওটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল ওই বাচ্চাটাকে। প্রথমে ব্ল্যাক ম্যাজিক করে বাচ্চাটাকে জন্মদান করা হয়েছিল,
এবং দ্বিতীয় ব্ল্যাক ম্যাজিক করে তাকে খুন করা হয়েছিল। রাসেল ভাই, মানুষ চিন্তা করে দেখুন কতটা খারাপ হলে, কতটা নিচু মনের মানুষ হলে এই সমস্ত কাজ করতে পারে। তো এই সমস্ত কাজ করার পর আবুল মিয়া, তার যে 3 সন্তান ছিল, আসলে উনি কখনোই ভালোভাবে জীবন কাটাতে পারেন নাই। তিনি ব্ল্যাক ম্যাজিক করেছিলেন ওনার নিজের বড় ভাইয়ের সন্তানকে। তো ওনার যে নিজের যে সন্তান ছিল, পরবর্তীতে অবশ্য সুরজ মিয়ার কোনো সন্তান হয় নাই। অদর যে সম্পত্তি ছিল উনি নিজেই পেয়েছিলেন, কিন্তু ওনার লাইফে এর পর থেকে কোনো সুখ হয় না। তিনি নানা সময় নানা রোগে জর্জরিত থাকতেন। তিনি যখন মারা গিয়েছিলেন, তো উনি অনেক কষ্ট করে মারা গিয়েছিলেন। পিঠে এক জায়গায় শুয়েছে, একটি পিঠে গাটা হয়ে গেছিল, তারপরে অনেক কষ্ট করে তিনি মারা গেছেন। মরার আগে এক ফোঁটা পানিও পায় নাই। আর ওনাদের যে বংশধরতে ছিল, সবার ঘরেই দেখা যায় কোনো না কোনো সন্তান প্রতিবন্ধী আছে। তো রাসেল ভাই, আমি সবাইকে উদ্দেশ্যে বলতে চাই যে ব্ল্যাক ম্যাজিক আসলে অত্যন্ত খারাপ একটা জিনিস। আসলে এটা কেউ নিয়ে এটা চর্চা করবেন না, তো খুবই খারাপ একটা জিনিস। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তো শেয়ার করবেন। আর আমি সবসময় আসি ঘুরতে পারছি। সবাইকে ধন্যবাদ, বাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা শুনবো, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ শাহিদ হোসেন হৃদয়, আমি ধানমন্ডি থেকে এসেছি। হৃদয়ে, আপনার ঘটনায় চলে যাই আমরা সরাসরি। আসলে আমি এখন যে ঘটনাটি বলবো, সেই ঘটনাটি আমার ফ্যামিলি অর্থাৎ আমার বাবাকে নিয়ে। যেটা একটা ব্ল্যাক ম্যাজিক স্টোরি, যেটা শেষ পরিণতি খুবই করুণ এবং যেটা আমাদের ফ্যামিলির জীবনটাকে টোটালি পাল্টে দিয়েছে। জি। তো আসলে কথা না বাড়িয়ে আমি ঘটনাতে আসি প্লিজ। 2012 সাল আমি যখন আব্বুর সাথে ধানমন্ডি কোয়ার্টারে শিফট করি। আমার বাবা একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, তো সেই সুবাদে তিনি যখন কোয়ার্টার পান, তো আমরা কোয়ার্টারে শিফট করার পর দেখা যাচ্ছে কোয়ার্টারে আপনার 4টা রুম ছিল। তো এত রুম তো থাকার কোনো প্রয়োজন নেই, আমরা 2টা রুমকে রেন্ট দিয়ে দিয়েছিলাম। তো ফার্স্ট যাদেরকে মানে রেন্ট দিয়েছিলাম তারা আমাদের কর্নার ইয়েতেই থাকতো। তো এভাবেই প্রায় 6 মাস চলে যায়। ঠিক 7ম থেকে কি 8ম মাসের পরে হঠাৎ করে দেখি আব্বু অসুস্থ হয়ে গেল। আচ্ছা। তো অসুস্থ যেমন তেমন অসুস্থ না, আমার আব্বুর এমনি অ্যাজমার একটা প্রবলেম ছিল। যখনই অ্যাজমাটা বাড়তো তখন আসলে এই নেবুলাইজ বা ইনহেলার ইউজ করার পর ঠিক হয়ে যেত, বা একটু ওষুধ ভালো করে খেলেই 3-4 দিনে সুস্থ হয়ে যেত। বাট তিনি ওই সময় যখন অসুস্থ হলেন, দেখা যাচ্ছে যে তার পরিণতি অন্যরকম, মানে অবনতির দিকে চলে যাচ্ছে। সে ছোট বাচ্চার মতো হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে সে বিছানাতেই টয়লেট করে দিল, বাট সে বলতেই পারতেছে না যে সে টয়লেট করে দিছে। দেখা যাচ্ছে যখন তার শ্বাসটা নিতে খুব কষ্ট হতো, তখন মানে দেখতে কীরকম যেন লাগতো, চেহারাটা লাল হয়ে যেত। এরকম অবনতি হতে হতে তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আব্বুকে হাসপাতালে শিফট করি, সেখানে ভালো ট্রিটমেন্ট আছে। তো গ্রাম থেকে আমার রিলেটিভসদের বললাম, আমার নানা নানি আসলো, তারা বাসায় থাকলো, কারণ সে আমার ছোট বোনটা ছিল খুবই ছোট তখন। তো আব্বুকে যখন হসপিটালে শিফট করলাম, বাট রাসেল ভাই দেখা যাচ্ছে কি হাসপাতালে শিফট করার 2য় দিনই আব্বু সুস্থ হয়ে গেল। আচ্ছা। তো জিনিসটা না বুঝতে পারলাম না যে কী ব্যাপার, বাসায় এতটা শরীর খারাপ, এখানে আনার সাথে সাথে সুস্থ, ব্যাপারটা কি। তো দেখা যায় এরকম সুস্থ হওয়ার পর প্রায় হাসপাতালে ভর্তি 2 দিন পরে আব্বুকে বললো যে আপনি রিলিজ নিতে পারেন এখন। তো যেই ভাবা সেই কাজ, আব্বু রিলিজ নিয়ে চলে আসলো। তো আব্বু আসার আগে হসপিটালে আমি আর আম্মু যখন ছিলাম সন্ধ্যার টাইমে, তখন আব্বু আমাকে বলল যে মনে হচ্ছে বাসায় কোনো সমস্যা আছে। তখন আম্মু বললো কি সমস্যা? তখন বললো যে আমি বাসায় যতক্ষণ ছিলাম খুব অসুস্থ ছিলাম, না কেমন যেন লাগতো, বাইরে আসার পরে আমার না খুব ভালো লাগতেছে এবং আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম এবং আমার শরীরটাও কিন্তু খুব ভালো।
তো আব্বু আবার ছোটবেলা থেকেই ওই নামাজ কালাম সবসময় পড়তো এবং বিভিন্ন দোয়াদের জানতো কি জি। করলে কি হয়। তো আব্বু বলতো কি যে আমি একটা পানি পরা দিয়ে দিতেছি, হুম হুম। তুই এটা বাসার মধ্যে একটু ছিটিয়ে দিস। আচ্ছা তো রিলিজ হওয়ার আগের দিন আমি বাসায় ছিটিয়ে দিলাম, আব্বুও বাসায় ঢুকলো। তো নানি যখন এসেছিল, এটা আমি হয়তো বলতে ভুলে গেছি, আমার বড় খালার হাজব্যান্ড আমার খালু একটা ছোট তাবিজ দিয়ে দিয়েছিল যে এটা তার গাটাকে একটু বন্ধ রাখবে ভালোর জন্য। তো আব্বু হসপিটাল থেকে বের হয়ে বাসায় ঢোকার আগেই তার একটা কায়তন ছিল, সেই কায়তনটার মধ্যেই তাবিজটাকে ঢুকিয়ে ফিট করে তারপর রুমের মধ্যে ঢোকে। তো দেখা যাচ্ছে যে তখন আব্বু সুস্থ। তার পরের দিনই আব্বু তার অফিসে চলে গেল। ঠিক তার 3 মাস পরে আব্বু আবার অসুস্থ হলো। আচ্ছা তখনও বুঝতে পারলাম না, ঠিক একই রকম অসুস্থ, শরীর আরও খারাপ, বোঝার কোনো কায়দায় পাচ্ছিলাম যে কী হচ্ছে। আবার হসপিটালে ভর্তি করলাম। তো তখন আমি আমার খালাকে ফোন দিলাম যে খালা, আব্বুর শরীর তো খুব খারাপ হয়ে যাচ্ছে, কি করা যায়? তো খালা বলল যে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি একটু দেখতেছি। তো আমাদের গ্রামে খালার বাসার ওখানে একটা মহিলা থাকতো। মহিলাটা ছিল হিন্দু, বাট সে কোনো এরকম যদি ভূত বা এরকম কোনো সমস্যা হলে তিনি বলে দিতে পারতেন। তখন আমার খালা যখন তার কাছে গিয়ে নালিশ দিল যে এই ঘটনা হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের সাথে, তার কারণ কি, তো তিনি যেটা বললেন সেটা শোনার পর আমাদের গায়ের পশম আসলে হারিয়ে যায়। বললো যে তাকে কালা জাদু করা হয়েছে, মানে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক। তো বললো যে কালা জাদু মানে কি করা হয়েছে? তখন বললো যে আসলে কালা জাদু বলা যায় না, তাকে একটা খারাপ জিনিস চালান করা হয়েছে ঘুমের মধ্যে কিছু খাইয়ে তার এটা চালান করা হচ্ছে। তো তার গায়ে মেবি একটা তাবিজ ছিল, সেই তাবিজটা কোনো না কোনো কারণে ছুটে গেছে এবং ছুটে যাওয়ার কারণেই সেই জিনিসটা আবার আসছে। আচ্ছা তো তখন আব্বুকে আমি হসপিটালে গিয়ে জিজ্ঞেস করলাম যে আব্বু, তোমার গায়ে যে তাবিজটা ছিল, তুমি কি এই তাবিজটা পরে কোথাও গিয়েছিলে? তা আব্বু বললো যে আমি তো কোথাও এমনি যাই নাই, তবে হ্যাঁ আমার স্যার একটা কবরস্থানে গিয়েছিল, তা স্যারের সাথে গিয়েছিলাম 2 মিনিটের জন্য, একটা ব্যাগ তাকে দিয়ে আমি চলে আসি। ওই কবরস্থানে যাওয়ার পরে তার তাবিজটা ছুটে যায়। তো ওই মহিলা বললো এটা আসলে এভাবে করা যাবে না, তার আব্বুকে ওখানে নিয়ে যেতে হবে। তা আব্বু হসপিটালে যাওয়ার যথারীতি 2 দিনের মধ্যে সুস্থ। তো আব্বু সেই দিন হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় না ঢুকে ওইখান থেকেই আম্মুকে নিয়ে গ্রামে চলে যায়। এবং গ্রামে চলে যাওয়ার পরে ওই মহিলার সাথে যখন কথা বলে, তখন মহিলা বলেছিল যে আসলে আপনাকে যে এই কাজটা করেছে সেটা আপনার আশেপাশের লোক করেছে, একদম কাছের মানুষ কেউ না? কাছের বলেছে। তখন বলেছিল কাছের মানুষ বলতে কি আত্মীয় স্বজন করেছে? তিনি বলল যে না, এটা কোনো আত্মীয় স্বজন করেনি, এটা আপনার যেখানে থাকেন ঠিক সেখান থেকেই করেছে। তখন বললো যে এখন তারা কি কোথায়? এখন তারা আপনাদের বাসায় নেই। ঠিক উনি যে লোকেশনটা দিয়েছিল আপনার বাসার ঠিক অপোজিটেই একটা গলির ডান দিকে তার বাসা, উনি ওইখানে বসে মানে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন। Oh my God! তখন আব্বু বলল যে ওইখানে কার বাসা হতে পারে? তখন আব্বু সেখানে আর কিছু বলেনি। ঠিক ওখান থেকে আসার পরে খালার বাসা যখন গিয়েছিল, আব্বু আধা ঘন্টা ওখানে আমার বিছানাতে শুয়েছিল খালাদের রুমে। তখন আব্বু খালা এবং আম্মুকে ডাক দেয় যেখানে আসো। তখন বললো কি হয়েছে? উনি যার কথা বলছে আমি সেটা বুঝতে পেরেছি, তিনি কার কথা বলেছেন। আচ্ছা তার আব্বু বুঝে গিয়েছিল এবং সেটার সূত্রপাত হয়েছিল, আমি আসলে রাসেল ভাই সেই লোকদের নাম বলবো না কোনো কারণবশত, কারণ তাদের এখনও সেই হ্যাবিটটা আছে, সেটা আমি লাস্ট মোমেন্টে আপনাকে বলবো। তো তখন বলেছিল ওরা ঠিক চলে গেছে, বাট যাওয়ার আগে আমাকে এই কাজটা করে গেছে এবং এটা আসলে ভাড়া বাড়ানোর কারণে এই কাজটা হয়েছিল। আমরা যে ঋণ দিয়েছি ভাড়া বাড়ানোর কারণে এই কাজটা তারা করে গিয়েছিল। তো আব্বু তাবিজটা নিয়ে চলে আসে ঢাকাতে। তো আব্বু এভাবে খুব সুস্থভাবেই দেখা যাচ্ছে যে প্রায় 4 থেকে 5 বছর চলে যায়। এরপর মধ্যে আর কখনো এরকম অসুস্থ হয়নি। যখনই অ্যাজমা বালতো, ঠান্ডা লাগতো, আমরা ওষুধ দিতাম, ঠিক হয়ে যেত। বাট রাসেল ভাই 2018 সালে যেটা হয়, প্রথম কোরবানি ঈদের 3 মাস আগে, 3 থেকে 4 মাস আগে আব্বু এরকম অসুস্থ হয়ে যায়। তো হাসপাতালে ভর্তির পর ঠিক হয়। ঠিক যখন আব্বু রোজার ঈদের মানে রোজার মধ্যে আব্বু যখন অসুস্থ হয়, তখন আমরা আব্বুকে নিয়ে আমি নিজে নিয়ে গিয়েছিলাম ওই মহিলার কাছে। বললো যে আপনার তাবিজটা ছুটে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি, কিন্তু এটাই আপনার জন্য একটা ওয়ার্নিং, কারণ এত বারবার যখন আপনার তাবিজটা ছুটে যাচ্ছে, এটা ও আরও বেশি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। যত আপনার শরীর বন্ধ থাকবে তত ও বেশি ক্ষিপ্ত হবে এবং এটা এত ছোটার কারণে শেষ মোমেন্টে কি হবে আমি কিন্তু কিছু বলতে পারছি না। আচ্ছা, তো ঠিক যেইভাবে সেই কাজ, আমরা ওইটা নিয়ে চলে আসলাম। আব্বু সুস্থ, ঈদটা খুব সুন্দরভাবে কাটালাম, কিন্তু বুঝিনি যে ওই রোজার ঈদটাই হয়তোবা
আব্বুর সাথে আমার শেষ রোজার ঈদ হবে। তো রাসেল ভাই তার কিছুদিন পরে কোরবানি ঈদের কয়েকদিন পর আব্বু অসুস্থ হলো। আব্বু এর আগে একটা জানাজায় গিয়েছিল, জানাজায় যাওয়ার পর আব্বু সেই মানে কবরস্থানে তাকে মাটি দিতে গিয়েছিল একজনকে, রিলেটিভস। তো আব্বু যখন আসলো তার 3 থেকে 4 দিন পরে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেল। অসুস্থ হতে হতে এমন পর্যায়ে অসুস্থ হলো যে আমরা বুঝতে পারলাম না কি করব। তো আম্মু বলল যে তুমি তো অসুস্থ, তুমি কি অফিসে যাবা? বলে যে না, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাব। আব্বু ওষুধ টষুধ নিল, দেখা যাচ্ছে ওই দিনের মতো সুস্থ। সেই দিন আব্বু রাত 2টোর সময় তার অফিসারকে এয়ারপোর্টে পৌঁছে দিতে যাবে। তো 1টার দিকে যথারীতি রাসেল ভাই যখন লাইট জ্বালানো হয়, আমার আম্মু বা আমি ঘুম থেকে উঠে যাই। বাট ওই দিন কী হলো, কেউ না ঘুম থেকে ওঠার মতো পাচ্ছিলাম না। আব্বু আমাকে রাত 1টা কি 12:30টার দিকে ডাক দিয়ে বলে যে গেটটা একটু খোল, আমি যাব। তো গেটটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আব্বু যথারীতি চলে গেল। ঠিক 2:30টার সময় আম্মু আমাকে ডাক দিয়ে ওঠালো, কী ব্যাপার, তোর আব্বু কোথায়? বললো আব্বু তো মনে হয় চলে গেছে। আমি তো কোনো আলাপ পেলাম না। তখন বললাম যে কে জানে, ঘুমের মধ্যে ছিলাম, হয়তো বা চলে গেছে। সারাদিন চলে গেল। আব্বু রাত 10টার সময় বাসায় আসলো পরের দিন। আসার পরে ভালো খেয়ে দিয়ে ঘুমালো। রাত 12টার সময় হঠাৎ করে আব্বু চিৎকার দিয়ে উঠলো, খুব জোরে, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠলো। আমরা ভয় পেয়ে আব্বুর সামনে গেলাম, দেখি কি আব্বু চিৎকার দিচ্ছে আর বলতেছে যে না, ছাড়ো ছাড়ো ছাড়ো, এরকম করে কথা বলতেছে। আম্মু তাকে তাড়াতাড়ি করে ধাক্কা দিল যে কী হয়েছে কী হয়েছে। তখন আব্বু বললো যে একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। বলে কী স্বপ্ন দেখছো? না, এটা বলা যাবে না আমি কী স্বপ্ন দেখছি। তো ঠিক তখন থেকেই আব্বুর শরীর দেখি কি কাঁপতেছে আর বলতেছে আমাকে খেতে দাও, আমি ঠান্ডায় থাকতে পারতেছি না, খেতে দাও। দেখলাম আব্বুর শরীর গরম, শরীরে জ্বরও নেই, কিন্তু আব্বু কাঁপতেছে থরথর করে। তখন আমরা যেখানে খেতা টেতা ছিল, ল্যাব ছিল, বের করে আব্বুর গায়ে দিলাম। তারপরও দেখি থামানো যাচ্ছে না। তখন আব্বু বললো কি তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো তাড়াতাড়ি। আব্বু 1 গ্লাস আব্বুকে পানি দিলাম। আব্বু দেখলাম কি যেন দোয়া পড়তেছে, সূরা টুরা পরে পানিতে ফু দিয়ে খেলো। ঠিক 5 থেকে 10 মিনিট পরে দেখলাম কাঁপুনি কমে গেল, বাট সেই যে আগের অসুস্থটা সেটা চলে আসলো। আব্বু আগের মতো, এবং সেটা ছিল আরো বেশি ভয়াবহ। আব্বু তো তাও আগে দেখা যাচ্ছে বিছানা থেকে উঠে টয়লেটে নিয়ে যেতে পারতাম, বাট ওই সময় আমরা তাকে বিছানাও থেকে উঠায় নিতে পারি নাই। আব্বু যখন ঠান্ডা লাগতো তখন আব্বু সবসময় বলতো বিছানার পাশে একটা বালতি দিতে, সে রাতে উঠবে না, কফটা সেখানে ফেলবে। তো আব্বু এমন পজিশন হলো, সেই বালতির মধ্যেই আমাকে বললো যে ধর, সেখানে সে টয়লেট করা স্টার্ট করলো। মানে এতটা তার পরিস্থিতি করুণ হয়ে গেল। আমি তখন সকালবেলা ভার্সিটিতে চলে গেলাম। আমার আম্মু আমাকে ফোন দিয়ে বললো তুই চলে আয়। আমি আসলাম। আসার পরে বললো হসপিটালে নিতে হবে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা তখনও জানতাম না যে আসলে আব্বুর তাবিজটা ছুটে গেছে। তো আমার ফ্রেন্ডকে আমি ফোন দিলাম, আমার ফ্রেন্ড ফেরদৌসকে ফোন দেওয়ার পর সে আসলো। তাকে আমি আর ফেরদৌস মিলে 2 জন ধরে খুব করে প্রায় কোলে করে নেওয়ার মতো করে আব্বুকে নিচে নামালাম। সে রিক্সা অলরেডি নিয়ে এসেছিল, রিক্সা করে আব্বুকে গ্রিন লাইফ হসপিটালে অ্যাডমিট করলাম। তো অ্যাডমিট করার পর আব্বু পোস্ট অপারেটিভ রুমের মধ্যে ছিল। তো শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল এবং বিছানার মধ্যে সে খুব অস্থির ভাব করতো। বলতেছে আমার ভালো লাগতেছে না, আমার মুখ থেকে অক্সিজেন মাস্কটা খোল, আমার একদমই ভালো লাগতেছে না। এরকম সারা দিন চলে যায়। সন্ধ্যার পরপর যখন ডক্টর আসে, সেই ডক্টরটা আবার আব্বুকে অনেক আগে থেকেই দেখতো। তো বলেছিল যে আপনার আব্বাকে তো বলেছিলাম গাড়ি চালানোটা অফ করে দিতে, কারণ তার লাঞ্চেরও কন্ডিশন তো বেশি ভালো না, এখন তাকে এক্স-রে করাতে হবে। তো ডক্টর কিছুক্ষণ দেখার পর বললো এক্স-রে করানোর জন্য ওকে নিচে নেওয়ার দরকার নেই, এক্স-রে মেশিনটাকে উপরে নিয়ে আসো। যেই মেশিনটা নিয়ে এক্স-রেটা করবে সেটাকে লিফটে করে নিয়ে এসে করলো। তো ডক্টর কি যেন ভাবলো, আমরা কিছু বুঝলাম না। মানে 2 ঘন্টার মধ্যে ইমার্জেন্সি ভাবেই এক্স-রে রিপোর্টটাকে আনা হলো। ডক্টর তখনও ছিল। তো ডক্টর বললো যে ঠিক আছে রাখো। তখনও এখন ডক্টর কিছু বলেনি, বা কেন বলেনি, কি বুঝেছিল বুঝতে পারিনি। আমি রাতে রাসেল ভাই 10টার সময় বাসায় চলে আসি, কারণ ওখানে কাউকে থাকতে দেওয়া হতো না। তো বাসায় যাওয়ার পর রাত প্রায় 3টার দিকে আমার কাছে ফোন আসে হসপিটাল থেকে যে আপনি আসুন, আপনার বাবা খেতে চাচ্ছে, খাওয়া দাওয়া করতে চাচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে চাচ্ছে। এখন আপনার বাবাকে তো যাও বা নরম কিছু দিতে হবে, সেটা এখন হসপিটালে পাওয়া যাবে না। তো আম্মু ঠিক সেই সময় রান্না করা ছিল আগে থেকে, যাও সেটাকে গরম করে আমাকে বললো তুই দিয়ে। তো আমি 3টা বাজে খাবারটাকে নিয়ে চলে আসলাম হসপিটালে যাচ্ছি। কিন্তু আমি যখন কোটার মসজিদটা ক্রস করলাম,
ক্রস করার পরে মনে হচ্ছিল যে আমার শরীরটা কেমন জানি ভার ভার লাগতেছে। এবার আপনাকে অ্যাটাক করেছে? মানে আমাকে অ্যাটাক করে না, বাট মনে হচ্ছে আমার শরীরটা একটু ভার লাগতেছে। আমি আচ্ছা। খাবারটা নিয়ে যাচ্ছি, তো হঠাৎ করে ওখানে আবার 3-4টা কুকুর সবসময় বসে থাকতো। তো ওরা না যখনই কোনো অপরিচিত লোক দেখতো ঘেউ ঘেউ করতো। জি। তো আমি তো ওখান থেকে সবসময় আসা যাওয়া করি, রাতের বেলা এমনিও 1টা-1:30টার দিকে আমি বের হয়েছি, বাট কুকুরগুলো হঠাৎ করে দেখে কি প্রচণ্ড জোরে ঘেউ ঘেউ করতেছে। এবং একটা কুকুর দেখলাম যে আমি ক্রস করে চলে আসছি তাকে, বাট সে তারপরও সামনের দিকে তাকে ঘেউ ঘেউ করতেছে। আমার না খুব ভয় লাগলো। আমি তাড়াতাড়ি করে স্পিডে হাঁটতে 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 যখন মেন গেটের সামনে চলে আসলাম, আলো চলে আসলো, সিকিউরিটি গার্ড বসেছিল, তখন আমার শরীরটা হালকা লাগলো। আচ্ছা। আমি তখন হসপিটালটা গেলাম, যাওয়ার পর আব্বুকে নিজের হাতে খাইয়ে দিলাম 5 থেকে 6 চামচ। আব্বুর পাটা টিপে বললাম যে আব্বু আমি এখন আসি। তখনও আব্বু আমার সুস্থ, একটু মনে হচ্ছিল একটু শরীরটা ভালো লাগতেছে। আব্বু বললো যাও। প্রায় 6টার সময় আম্মু আমাকে তুলে বলে যে তোর আব্বাকে দিয়ে তুই এখানে থাক, আমি 9টার সময় চলে যাব, তুই তো ভার্সিটিতে চলে যাস। আমি বললাম ঠিক আছে। আমি যখন হসপিটালের নিচে আমাকে ফোন দেয়, বলে যে আপনি একটু তাড়াতাড়ি আসেন। আমি যখন যাই দেখি হসপিটালের মধ্যে ডক্টর আব্বুর বেডের সামনে কি যেন করতেছে, তারটার সরাচ্ছে অক্সিজেনের মাস্কটাকে সাথে। তখন ডক্টর বললো আপনি একটু দাঁড়ান। আমি যখন ডক্টর এসে বললো যে আসলে কি বলবো, সকালবেলা আপনার আব্বুর শ্বাস নিতে খুব সমস্যা হয়ে গেছিলো। তখন বললাম তারপর অনেক চেষ্টা করছি, বাট আপনার আব্বুকে আসলে বাঁচানো যায়নি। তখন মনে হলো যে আমার মাথার উপরে আসলে রাসেল ভাই আকাশ ভেঙে পড়ার মতো খবর। হ্যাঁ, এবং আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে। তো খুব তখন সিচুয়েশনটা কি বলবো, কিছু বলার ছিল না। কিন্তু আমি বুঝতে পারলাম না, রাত 3টার দিকে আমার আব্বুকে আমি সুস্থ রেখে আসলাম, সেই মানুষটা ঠিক ভোর 5টায় কিভাবে শ্বাস মানে আটকে যায়, অনেকটাই পসিবিলিটি ছিল না, কারণ সুস্থ ছিল, ভালোর দিকে যাচ্ছিলেন, ভালোর দিকে যাচ্ছিলেন। তো এটার জন্য আমি আমার খালাকে ফোন দিলাম তার 4 থেকে 5 দিন পর, যে খালা একটু আপনি ওখানে যান। তো খালা যাওয়ার পর ওই মহিলাকে জিজ্ঞেস করলো যে আসলে কি হয়েছিল, উনি হঠাৎ করে এরকম হয়ে গেল। কারণ আমি তো আগেই বলেছিলাম যে তাবিজ এত বারবার যখন ছুটে গেছে সে আরও ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সে যখন ওই হাসপাতাল তো এমনি আপনার দেখা যাচ্ছে কত লাশ নিয়ে যায়, এতটা পবিত্র জায়গা না, সে ওই জায়গাটাকেই তার উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করেছে। আচ্ছা, উনি বলছেন হসপিটাল পবিত্র জায়গা না, সেটাতে আরো বেশি সুবিধা হয়ে গেছে তার কাছে। আর সবচেয়ে তার জন্য আরো ভালো হয়েছে, আমরা তো তাকে বলিই নাই যে আমি খাবার নিয়ে গেছি, বাট সে বলে দিছে রাতের বেলা তাকে হয়তোবা কিছু খাওয়ানো হয়েছিল, ওইটা নিয়ে যাচ্ছিল, ঠিক তখন সে ওই ভাষাতেই ছিল এবং সে কোনো ওয়ে খুঁজতেছিল এবং সে ওয়ে পেয়ে গেছিল, সেই খাবারের সাথেই তার সাথে যায়। এখন যাওয়ার পরবর্তীতে আজানের আগ দিয়েই মানে ওইটা ওখানেই ছিল এবং সেটা তারই কারসাজি। কীভাবে মানে সে আব্বুকে এই করেছে, কষ্ট দিয়েছে, সেটা হয়তো বা নাই বলি, বাট ওইটা তার নিয়ে সে মুক্ত করে চলে গেছে। বাট এটা রাসেল ভাই হয়তো বা একটু বলবো, আব্বু যাওয়ার পরও বাসার মধ্যে কিছু কিছু সিমটমস আমি এখনও লক্ষ্য করি। ইভেন কি আব্বু বেঁচে থাকা অবস্থায় যখন আব্বু অসুস্থ হতো তখন আমি জিনিসটা ফলো করতাম। রাতের বেলা মনে হতো যে মানে ওই রান্নাঘরের ওদিক দিয়ে যাওয়ার টাইমে কেমন যেন শরীরটা একটু ভার ভার লাগে, যখন আমি একা প্রস্রাব করতে যেতাম। আর মনে হতো কেউ একজন মনে হয় হেঁটে গেল, এবং সেই জিনিসটা সিমটমসটা আমি এখনও পাই। লাস্ট কবে পেয়েছেন? লাস্ট পেয়েছি আপনার প্রায় জানুয়ারি, আমার অফিসে জানুয়ারির ঠিক 30 তারিখে কিছুদিন আগে আমি মানে শুয়ে আছি, তো মনে হলো কেউ যেন খুব খটখট খটখট শব্দ করতেছে। তা আমার আবার একটা খুব বদ স্বভাব, যখনই এরকম হয় আমি গেটটা খুলে আগে দৌড় দেই যে দেখার জন্য ওখানে কে আছে। আচ্ছা। এবং কিন্তু কিছু খুঁজে পাই না। তো রাসেল ভাই এই ছিল আসলে আমার ঘটনা। এটা আপনার আসলে ঘটনা মানে কি আপনার জীবনের একটা অংশ, এবং আপনি যখন ঘটনাটা বলছিলেন তখন আমি দেখছিলাম যে আপনার মাঝে মাঝে অনেক গুজবাম্প হচ্ছিল, রাইট? কারণ আপনি আগের ঘটনা যেটা আপনি নিজে প্রত্যক্ষ করেছেন সেটাও যতটা বেশি আপনাকে আক্রান্ত করেনি, এটা তত বেশি তার চাইতে বেশি আক্রান্ত করেছে। এটা আপনার নিজের বাবার অবস্থাটা আপনি নিজের চোখের সামনে দেখেছেন, এবং আপনি মাথা নিচু করে পুরো গল্পটা ঘটনাটা শেয়ার করলেন আমাদের সাথে। আমার খুব খারাপ লাগছিল আপনার জন্য। আল্লাহ তার আত্মাকে শান্তি দিক এবং উনি ভালো থাকুন, যেখানে আছেন না কেন উনি ভালো থাকুন, সেই প্রার্থনা আমাদের থাকবে, এবং আমাদের যারা শুনছেন তারাও সেই প্রার্থনা করবেন আমি বিশ্বাস করি। এবং সেই একই সাথে
এই যে যারা ব্ল্যাক ম্যাজিক করে, আপনার তো জীবন দিয়ে, আপনার বাবার জীবন দিয়ে আপনি সেটা উপলব্ধি করতে পারলেন, এই সম্পর্কে কিছু বলবেন? মানে যারা ব্ল্যাক ম্যাজিক করে বা যারা এইটা নিয়ে আগ্রহ আছে বা অনেক সময় টেস্ট করে দেখতে চায়, এই সম্পর্কে আপনার কিছু বলার আছে? রাসেল ভাই, আসলে আমি এটুকুই বলতে চাই, ব্ল্যাক ম্যাজিক যেটা আরবি ভাষা আমরা যেটাকে বলি কুফরি কালাম, এটা আসলে কোনো মানুষকে করা ঠিক না। কারণ এটা এমন একটা জঘন্য অপরাধ যার কোনো ক্ষমা নেই। এটা আমাদের আল্লাহ তাআলা বলেছেন, যারা এগুলো করে তারা ইসলাম বিদেহী, তারা মুসলমানের কাতারেই পড়ে না। এবং একটা ফ্যামিলির কোনো পার্সনকে এই ব্ল্যাক ম্যাজিক করে কষ্ট দিলে সেই মানে যেই পার্সনটা ব্ল্যাক ম্যাজিক করবে সেও কি ভবিষ্যতে ভালো থাকতে পারবে? তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। দুনিয়া হলো দুদিনের। তো আমি এটুকুই রিকোয়েস্ট করবো, যারা আপনারা ব্ল্যাক ম্যাজিক করেন বা ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত, কখনো কোনো মানুষের অপকার করবেন না। কারণ আপনি যে কাজটা করবেন সেটা একটা ফ্যামিলিতে যখন একটা পার্সন চলে যায়, তাদের ফ্যামিলিটা কোন পর্যায়ে চলে যাবে সেটা হয়তো বা আপনি বুঝবেন না, কিন্তু যারা সাফার করে তারা অবশ্যই বোঝে। এবং রাসেল ভাই, ব্ল্যাক ম্যাজিকের জিনিসটা এতটা ভয়ানক যে আপনি যদি এখান থেকে রিকভার করেনও তার ইম্প্যাক্টটা থেকে যায়। এবং সেটা যদি কোনো বাসাতে করা হয়, যে পার্সনের উপরেও করা হবে, সে পার্সন যদি চলেও যায়, বাট তার ইম্প্যাক্টটা ওই বাসা বা অন্যান্য কোনো ব্যক্তিদের উপরেও পড়বে। কারণ ব্ল্যাক ম্যাজিকটা এক হলো আপনাকে কিছু করা হলো, আরেক হলো আপনার উপরে কিছু চালান করা হলো। ওই যে জিন বা কিছু চালান করা হয় তারা কিন্তু ওইখানে থাকে, মানে কোনো না কোনোভাবে থাকে। এবং তারা তার পাশের বা কাছের যে মানুষগুলো তাদেরকে কিন্তু সে দেখে এবং সে কিন্তু চেষ্টা করে যে আমি নেক্সট টার্গেট বা নেক্সট কীরকম কিছু হবে কিনা আমি তাদেরকে ধরবো বা তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করব। হয়তো বা করতে পারে না, কারণ সুযোগ হয়তো বা অনেক সময় থাকে না, কিন্তু একটা সুযোগ পেলে দেখা যাচ্ছে তার কিন্তু কোনো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। রাইট, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি একটা কথা বলবো যে কেউ যদি শখের বশেও এই জিনিসটা প্র্যাকটিস করতে চান বা কেউ এই ব্যাপারটা একটু বোঝার জন্য হলো যদি একটু ওলট পালট করে দেখতে চান, অনেকে বই জোগাড় করেন, কারো পরিণতি ভালো হয়নি, তো এটা থেকে আমার মনে হয় সবসময় দূরে থাকাই উচিত। এবং এই ধরনের শখ মাথায় নিয়ে আসার কোনো মানে নাই। এবং এইভাবে এক অভিনব পন্থায় বলবো না, এক প্রাচীন পন্থায় কিন্তু সবার অলক্ষ্যে এইভাবে মানুষের ক্ষতি সাধন করা, এটা মনে হয় খুব বড় অন্যায়। তো এটা থেকে আমরা বিরত থাকি। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে স্টুডিওতে আসার জন্য। আশা করছি আপনি আপনার ফ্যামিলির ওপরে যে অবস্থাটা, মানে এখন আপনাদের যে সমস্যাটার সম্মুখীন হতে হয়েছে সেখান থেকে উত্তরণ করে আসতে পারবেন এবং আল্লাহ আপনাদের মঙ্গল করুক। ধন্যবাদ রাসেল ভাই। ধন্যবাদ।